প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি নাজির হোসেন, সহকারী শিক্ষক, ব্যবসা শিক্ষা, বিটগড় রাজনাথ উচ্চ বিদ্যালয়। আজকে আমি তোমাদের জন্য হিসাব বিজ্ঞানের চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন নিয়ে আলোচনা করব। তো আলোচনার প্রথমে জেনে নেওয়া ভালো, মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনটা কী। একটা ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে দৈনন্দিন বিভিন্ন প্রকারের লেনদেন ঘটে। এমন কতগুলো লেনদেন আছে যে লেনদেনগুলোর সুবিধা অল্প সময় ফুরিয়ে যায়, আবার এমন কতগুলো লেনদেন আছে যে লেনদেনের সুবিধা দীর্ঘদিন থাকে। অল্প সময় এবং দীর্ঘ সময়ের ভিত্তিতে লেনদেনকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন, আর একটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন। তো মুনাফা জাতীয় লেনদেনটা হচ্ছে যে লেনদেনের সুবিধা অল্প সময় ফুরিয়ে যায়, ওই লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেন বলে। আর মূলধন জাতীয় লেনদেন হচ্ছে যে লেনদেনের সুবিধা দীর্ঘকাল প্রতিষ্ঠান ব্যবহার করতে পারে, ওইটাকে মূলধন জাতীয় লেনদেন বলে। তো প্রিয় শিক্ষার্থীরা, মুনাফা জাতীয় লেনদেন আবার বিভিন্ন অংশ আছে। একটা হচ্ছে মুনাফা জাতীয় প্রদান, আর একটা হচ্ছে প্রাপ্তি, একটা আয়, একটা ব্যয়। ঠিক তেমনি মূলধন জাতীয় লেনদেনের মূলধন জাতীয় প্রাপ্তি আছে, ব্যয় আছে এবং আয় আছে। একটি বিষয় জেনে নেওয়া ভালো যে সকল প্রকার এই নির্দিষ্ট সময়ে সকল প্রকার ব্যয়, সকল প্রকার প্রদান ব্যয় না, আবার নির্দিষ্ট সময়ে সকল প্রকার প্রাপ্তি আয় না। একটি উদাহরণ, আমার ছোট্ট একটি উদাহরণের মধ্যে আমরা ব্যাপারটা স্পষ্ট হতে পারি। যেমন কাউকে আমি বেতন দেব, 1 বছরের বেতন দেব আমি 2000 টাকা, মাসে হলে 24,000 টাকা। তাকে আমি বেতন দিলাম, বেতন তাকে দেওয়া হলো 28,000 টাকা। এখানে 2000 টাকা বেতন যদি হয়, তার বেতন আসে 1 বছরে 24,000 টাকা, তাকে দেওয়া হলো 28,000 টাকা। তার মানে আমার মুনাফা জাতীয় প্রদান হচ্ছে এখানে 28,000 টাকা, কিন্তু 28,000 টাকা কিন্তু ব্যয় না, আমার ব্যয় হবে 24,000 টাকা। তার মানে সকল প্রকার প্রদান ব্যয় না। ঠিক তেমনি সকল প্রকার প্রাপ্তি আয় না। যেমন বিনিয়োগের সুদ পাওয়া গেল 20,000 টাকা, যার মধ্যে গত বছরের আছে 5,000 টাকা। গত বছরের বিনিয়োগের সুদ, গত বছরের বিনিয়োগের সুদ 5,000। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, আমি এই বছর বিনিয়োগের সুদ পেয়েছি 20,000 টাকা, কিন্তু যার মধ্যে গত বছরের সুদ আছে 5,000 টাকা। তাহলে আমার এই বছরের আয় কত হবে? 20,000 টাকা না, এই বছরের আয় হবে আমার 15,000 টাকা। তাহলে এটাই স্পষ্ট যে সকল প্রকার প্রদান যেমন ব্যয় না, ঠিক তেমনি সকল প্রকার আয় কি, সকল প্রকার প্রাপ্তি কি, আয় না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা মোটামুটি মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেন বিষয়ে জানতে পারলাম। আরেকটা বিষয় জেনে নেওয়া ভালো যে মূলধন জাতীয় লেনদেনের সুবিধা ভোগ হয় দীর্ঘ সময়, এবং এই লেনদেনগুলো ঘটে অনিয়মিত এবং মোটামুটি বড় অঙ্কের টাকা হয়। আর মুনাফা জাতীয় লেনদেনগুলো হয় নিয়মিত, প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহ, প্রত্যেক মাস, একাধিকবার হয়, আর টাকার অঙ্ক মোটামুটি ছোটো হয়।
তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই মূলধন এবং মুনাফা জাতীয় অধ্যায়ের অনুশীলনী 4 রাহা অ্যান্ড ব্রাদার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের যে সৃজনশীল অঙ্কটি আছে ওইটা আমরা সমাধান করার চেষ্টা করব। তাহলে ওই অঙ্কটি আমি তোমাদের করাচ্ছি। বলা আছে রাহা অ্যান্ড ব্রাদার্স নামে ব্যবসা প্রতিষ্ঠান জুন 2017 মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ। ব্যবসায় মূলধন আনয়ন 2,50,000, বাট্টা প্রাপ্তি পণ্য বিক্রয় 7 লক্ষ টাকা, বাট্টা প্রাপ্তি 5,700 টাকা, বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় 4 লক্ষ টাকা, বিনিয়োগের সুদ প্রাপ্তি 40,000 টাকা, যার মধ্যে 2016 সালের আছে 50%, আসবাবপত্র বিক্রিজনিত লাভ 4,500 টাকা, আমদানি শুল্ক পরিশোধ 5,000 টাকা, ব্যবসার জন্য ফ্রিজ ক্রয় 75,000 টাকা, ব্যাংক হতে ঋণ গ্রহণ 50,000 টাকা, পণ্য বিক্রয় 7,30,000 টাকা, বিমা সালামি 7,500 টাকা, শিক্ষানবিশ সালামি যার 75% গত বছরের, পুরাতন কম্পিউটার বিক্রয় 10,000 টাকা, ঋণের সুদ প্রদান 5,000 টাকা। তাহলে এই অঙ্কটির প্রথম সৃজনশীল হচ্ছে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় আমি একটু আগে বলেছি তোমাদের, যে সকল ব্যয়ের ফলে দীর্ঘদিন এর সুবিধা বুক করা যায়, দীর্ঘদিন এর সুবিধা বুক করা যায়, যেই ব্যয়টা অনিয়মিত এবং মোটামুটি বড় অঙ্কের, ওটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। তাহলে এখন আমরা কী বের করব? মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করব আমরা মূলধন জাতীয় ব্যয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয়, বৈদ্যুতিক যন্ত্রপাতি নিত্যদিন ক্রয় করা হয় না এবং এগুলা ক্রয় করার পরে এর সুবিধা দীর্ঘদিন ব্যবহার করা হয় বা দীর্ঘদিন বুক করা যায় এবং মোটামুটি অনেক টাকা। বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় 4 লক্ষ টাকা, তাহলে এটা আসবে আমার মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে। বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় 4 লক্ষ টাকা। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে আসবে আমার ব্যবসার জন্য ফ্রিজ ক্রয়। ব্যবসার জন্য ফ্রিজ নিত্যদিন কিনা হয় না, এটা একবার কেনার পরে দীর্ঘদিন এর সুবিধা বুক করা যায়। তাহলে এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা একটা মূলধন জাতীয় ব্যয়। ব্যবসার জন্য ফ্রিজ ক্রয় 75,000 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমার এখানে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ মোট হচ্ছে 4,75,000 টাকা। তাহলে আমাদের কর সমাধান শেষ। মোট মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ হচ্ছে 4,75,000 টাকা। এখন আমরা সমাধান করব খ, মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয়। মুনাফা জাতীয় আয় এবং ব্যয়ের পরিমাণ নির্ণয় আমরা এটা আলাদা আলাদা ছকে করব। প্রথম করব মুনাফা জাতীয় আয়। তাহলে আমার অঙ্ক করার সুবিধার্থে আমাকে এটাকে মুছতে হবে, তোমরা দেখে নাও। তাহলে মুছে দিই আমরা। মুনাফা জাতীয়
আয় বের করব আমরা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, যে আয় নিয়মিত ঘটে এবং টাকার পরিমাণও কম হবে এবং এর সুবিধা অল্প সময়ে ফুরিয়ে যাবে, তাহলে এটা হচ্ছে আমার মুনাফা জাতীয় আয়। তাহলে মুনাফা জাতীয় আয়ের মধ্যে আমার প্রথমে আসবে বাট্টা প্রাপ্তি। যদি আমি বাট্টা পাই ওইটা আমার আয়, তাহলে বাট্টা প্রাপ্তি আসবে 5,700 টাকা। টাকার পরিমাণ 5,700। তারপরে যে এন্টিটি আসবে বিনিয়োগের সুদ প্রাপ্তি। বিনিয়োগের সুদ প্রাপ্তি তোমরা লক্ষ্য করো, এখানে দেওয়া আছে 2016 সালের 50%। মোট সুদ প্রাপ্তি 40,000 টাকা। তোমাদের আমি একটু আগেই বলেছি যে সকল প্রকার নির্দিষ্ট সময়ের সকল প্রকার প্রাপ্তি আয় না। এখানে বিনিয়োগের সুদ দেওয়া আছে, প্রাপ্তি হচ্ছে 40,000 টাকা। বিনিয়োগের সুদ আছে সুদ প্রাপ্তি 40,000 টাকা, কিন্তু যার মধ্যে 2016 সালে 50%, মানে 2016 সালে আমি এর 50% টাকা আমার পাওনা ছিল। তাহলে এই বছরের আমার আয় কি 40,000 টাকা হবে? না, এই বছরের আয় আমার 40,000 টাকা হবে না। এই বছরের আয় তাহলে 50%, 40-এর 50% আমরা বিয়োগ করব বিগত বছর। এটা স্পষ্টই যে 40-এর 50% মানে তার অর্ধেক। 40,000 গুণন 50%, তার অর্ধেক। যদি অর্ধেক হয় টাকা হবে 20,000 টাকা। আমরা 20,000 বাদ দিলে বিনিয়োগের সুদ পাবো আমি 20,000 টাকা। আমার বর্তমান সময়ের আয় বা বর্তমান বছরের আয় হচ্ছে 20,000 টাকা। পণ্য বিক্রয় আমার আয়, তাহলে পণ্য বিক্রয় আছে আমার 7,30,000 টাকা। পণ্য বিক্রয় আছে 7,30,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, শিক্ষানবিশ সেলামি আমার আয়। শিক্ষানবিশ সেলামি দেওয়া আছে 40,000 টাকা। তুমি লক্ষ্য করো, আমি আগে বলেছি অঙ্কটি হচ্ছে অনুশীলনী 4 পৃষ্ঠা নাম্বার 46। তাহলে এখানে শিক্ষানবিশ সেলামি আছে 40,000 টাকা, কিন্তু এখানে বলা আছে 75% গত বছরের। 75% গত বছরে। তার মানে তোমাদের তো আমি একটু আগে বলেছি যে এই নির্দিষ্ট সময়ে সকল প্রকার প্রাপ্তি আয় না। আমার এখানে মোট টাকা পেয়েছি, আমি শিক্ষানবিশ সেলামি পেয়েছি 40,000 টাকা, কিন্তু এর 75%ই গত বছরে। তাহলে আমার এই বছরের আয় হবে শুধু 25%। শিক্ষানবিশ সেলামি টাকার পরিমাণ দেওয়া আছে 40,000 টাকা। তাহলে গত বছরটা আমি বাদ দেব, বিগত বছর 40,000-এর 75% বাদ দেব আমি, গুণন 75%। যদি আমি 75% বাদ দিই তাহলে আমার বাদ যাবে এখানের 30,000 টাকা। তাহলে আমার বর্তমান বছরে আয় হবে 10,000 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমার মুনাফা জাতীয় আয়ের পরিমাণ মোটামুটি শেষ। এখন আমি যোগ করবো, সবগুলা যোগ কত টাকা হয়। 7,30,000 আর হচ্ছে
10,000 7,40,000, 7,40,000 আর 20 হচ্ছে 7,60,000, 7,60,000 আর 5,700 হচ্ছে 7,65,700 টাকা। আমার মোট মুনাফা জাতীয় আয় হচ্ছে আমার মোট মুনাফা জাতীয় আয় হচ্ছে 7,65,700 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি যে তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। তাহলে এখন আমরা করব আরেকটি ছকের মাধ্যমে মুনাফা জাতীয় ব্যয়। আমরা অঙ্ক করার সুবিধার্থে আমাকে এটা মুছতে হবে, তোমরা দেখে নাও। তাহলে আমরা এখন করব মুনাফা জাতীয় ব্যয়। তাহলে আমরা এখন মুনাফাজাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করব। আমি আগেই বলেছি যে ব্যয় এর সুবিধা নির্দিষ্ট সময় অল্প সময় ফুরিয়ে যায়, বেশি দিন বুক করা যায় না। এটা হচ্ছে মুনাফাজাতীয় ব্যয়, নিয়মিত ঘটবে, টাকার পরিমাণ কম হবে। তাহলে এখানে পণ্য ক্রয়, আমার নিত্যদিন ব্যবসা প্রতিষ্ঠানে পণ্য ক্রয় হয়, তাহলে এটা মুনাফাজাতীয় ব্যয়। এখানে কি আসবে? পণ্য ক্রয় 7 লক্ষ টাকা। আমদানি শুল্ক পরিশোধ, আমার পণ্যটা আমদানি করতে যে শুল্ক দিতে হয় ওইটা আমার খরচ বা ব্যয়, এইগুলো নিয়মিত দিতে হয়, তাহলে এটা মুনাফাজাতীয় আমার ব্যয়। আমদানি শুল্ক পরিশোধ আমদানি শুল্ক পরিশোধ 5,000 টাকা। বিমা সেলামি আমার 7,500 টাকা। বিমা সেলামি হচ্ছে প্রতিষ্ঠানের পণ্য বা সম্পত্তির বিভিন্ন ক্ষতি বা ঝুঁকির খাত থেকে রক্ষা করার জন্য বিমা কোম্পানির সাথে একটি সম্পাদিত চুক্তি, যে চুক্তির বিনিময়ে বিমা কোম্পানিকে নির্দিষ্ট সময় পর বা নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়াম প্রদান করতে হয়, যেটা হচ্ছে বিমা সেলামি। এটা প্রতিষ্ঠানের খরচ এবং এটা নিয়মিতই হয়। আরবি বিমা সেলামি। বিমা সেলামি 7,500 টাকা। ঋণের সুদ প্রদান, প্রতিষ্ঠানের প্রয়োজনে ঋণ নিয়েছিল, যার কারণে ঋণের সুদ প্রদান করা হয়েছে। আমরা জানি যে ঋণটা হচ্ছে প্রতিষ্ঠানের দায় এবং সুদটা হচ্ছে খরচ। এই খরচগুলো নিত্যদিনই দিতে হয়, যার কারণে এটা মুনাফাজাতীয় খরচ বা ব্যয়। তাহলে আসবে ঋণের সুদ। ঋণের সুদ প্রদান 5,000 টাকা। তাহলে আমাদের মুনাফাজাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় প্রায় শেষ। এখন মোট যোগ করব। 7 লক্ষ 5, 7,12,500 আর হচ্ছে 7,17,500। 7,17,500। তাহলে আমার মোট মুনাফাজাতীয় ব্যয়ের পরিমাণ হচ্ছে 7,17,500। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমার
সমাধান শেষ। এখন আমি করব গ। গটি দুইটি পার্ট, একটি হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি, অপরটি হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি। এখানে সকল প্রকার প্রাপ্তি আসবে, এখানে সকল প্রকার মূলধন জাতীয় প্রাপ্তি আসবে এবং মুনাফা জাতীয় প্রাপ্তি আসবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি দুটি ছকের মধ্যে অঙ্কটি করাবো আমি। তাহলে প্রথমে দিতে হয় মূলধন জাতীয় প্রাপ্তি, জাতীয় প্রাপ্তি। যে নির্দিষ্ট সময়ে কারবার প্রতিষ্ঠানে যে সকল মূলধন জাতীয় প্রাপ্তি ঘটে তার সমস্ত এন্ট্রিগুলো এখানে আসবে। তাহলে প্রথমেই ব্যবসায়ী মূলধন আনয়ন, এটা মূলধন জাতীয় প্রাপ্তি। ব্যবসায়ী মূলধন আনয়ন, মূলধন আনয়ন 2,50,000 টাকা। তারপরে আসবে আসবাবপত্র বিক্রিজনিত লাভ, প্রিয় শিক্ষার্থীর একটি জিনিস জেনে নেওয়া ভালো যে স্থায়ী সম্পত্তির বিক্রিজনিত লাভ এটা মূলধনিত প্রাপ্তি। এটা সবসময় এইসব প্রাপ্তি ঘটে না, অনিয়মিত ঘটে এবং এটার এই প্রাপ্তির ফলে প্রতিষ্ঠানের এটা সুবিধা দীর্ঘদিন ব্যবহার করে। তাহলে আসবাবপত্র বিক্রিজনিত লাভ আসবে। এইরকমভাবে যন্ত্রপাতি বিক্রিজনিত লাভ কি মূলধন জাতীয় প্রাপ্তি। আসবাবপত্র বিক্রিজনিত লাভ আসবে 4,500 টাকা। পুরাতন কম্পিউটার বিক্রয় এবং ব্যাংক হতে ঋণ গ্রহণ, এর আগে আছে ব্যাংক হতে ঋণ গ্রহণ, ব্যাংক হতে ঋণ গ্রহণ, এটা আমার মূলধন জাতীয় প্রাপ্তি। ব্যাংক হতে ঋণ গ্রহণ 50,000 টাকা। পুরাতন কম্পিউটার বিক্রয় 10,000 টাকা। বিক্রয় 10,000 টাকা। কম্পিউটারটি আমার অফিস সরঞ্জাম। আর আমি আগেই বলছি যে স্থায়ী সম্পদ যা আছে তার বিক্রিজনিত লাভ মূলধনিত প্রাপ্তি এবং প্রাপ্তির একটা নির্দিষ্ট পরিমাণ অংশ আয়ও হতে পারে। তাহলে এখানে মোট প্রাপ্তির পরিমাণ আমার 2,50,000, 3,10,000, 3,14,000, 3,14,500, 3,14,500 মোট। তাহলে আশা করবি আমি যে তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমার এটা হচ্ছে আমার গ নাম্বার, গড় সমাধান। তাহলে গড় আরেকটি অংশ আছে মুনাফা জাতীয় প্রাপ্তি, তাহলে ওইটা আমরা এখন নির্ণয় করব। আমি এখানে আলাদা আলাদা ছক ব্যবহার করতেছি, তোমরা ইচ্ছা করলে একটি ছকও নির্ণয় করতে পারবে, তাতে সমস্যা নাই। আমার জায়গার স্বল্পতার কারণে আমি এখানে আলাদা আলাদা ছক ব্যবহার করছি। তাহলে এখন আমরা নির্ণয় করব মুনাফা জাতীয় প্রাপ্তির পরিমাণ। মুনাফা জাতীয় প্রাপ্তি, মুনাফা জাতীয় প্রাপ্তি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে আয় বের করছিলাম, মুনাফা জাতীয় আয়, যে প্রাপ্তিগুলো ছিল তারই একটা অংশ ছিল আয়। এখন সমস্ত প্রাপ্তি চলে আসবে। মুনাফা জাতীয় প্রাপ্তির মধ্যে এখন আসবে বাট্টা প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি আসবে 5,700। বিনিয়োগের সুদ
প্রিয় শিক্ষার্থীরা, বিনিয়োগের সুদ তখন আমি যখন আয় বের করছিলাম তখন বিনিয়োগের সুদ গত বছরে বাদ দিয়েছিলাম, কিন্তু আমার এই বছরের প্রাপ্তি আয়ের সময় বাদ দিয়েছিলাম, কিন্তু প্রাপ্তির সময় সবটাই আমার আসবে। এই বছরের প্রাপ্তির মধ্যে বিনিয়োগের সুদ 40,000 টাকা, পণ্য বিক্রয় আসবে, পণ্য বিক্রয় 7,30,000, শিক্ষানবিশ ছেলেমেয়ে আসবে প্রিয় শিক্ষার্থীরা, তখন আমি শিক্ষানবিশ ছেলেমেয়ে থেকে বর্তমান বছরে আয় বের করার সময় আমি গত বছরে শিক্ষানবিশ ছেলেমেয়ে বাদ দিয়েছিলাম, কিন্তু প্রাপ্তির সময় এই বর্তমান বছরে যা প্রাপ্তি হবে সবটাই আসবে। প্রাপ্তি হবে 40,000 টাকা। তাহলে এখানে আমার মোট হবে 8,15,700 টাকা। তাহলে আমার এখানে মোট প্রাপ্তি হচ্ছে 8,15,700 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, যদি অঙ্কটা বুঝতে তোমাদের অসুবিধা হয় বা কোনো তোমাদের কোশ্চেন থাকে মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেন সম্পর্কে, তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবে। সবাই বাসায় লেখাপড়া করবে। আল্লাহ হাফেজ।